হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের প্রশ্ন সলভ করাচ্ছিলাম এবং প্রশ্ন সলভ করাইতে করাইতে আজকে আমরা এমন একটা টপিকে চলে আসছি, এটা টপিকের কোনো নাম নাই, এটা হচ্ছে বিবিধ। মানে বিভিন্ন টপিকের আন্ডারে আমরা প্রশ্ন সলভ করতে করতে এটা হচ্ছে এমন কিছু যেই প্রশ্নগুলো আসলে নানান সময় নানান জায়গায় আসছে, নির্দিষ্ট কোনো জায়গায় ফেলতে পারি নাই। সো তারপরেও আমরা একটু দেখি এই ক্যাটাগরি থেকে আমরা কি কি প্রশ্ন সলভ করতে পারি। প্রথমটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর শততম জন্মবার্ষিকী কোন সালে? সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি একজন লেখক, ওনার বিভিন্ন লেখা হয়তো তোমরা বিভিন্ন পড়ে থাকতে পারো। তো ওনার জন্মের 100 বছর পূর্ণ হয়েছে 2022 সালে। এটা আসলে 2022 সালের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এখন 2024 সাল চলে, এটার গুরুত্ব তুলনামূলক কম। ওকে, প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মবার্ষিকী 2022। তিনি 22 সালের 15 আগস্ট চট্টগ্রাম 16 শহরে জন্মগ্রহণ করেন। ওকে, যাই হোক, পাশ্চাত্য জগতে অভিধানের সূত্রপাত কোথায়? অভিধান মানে কি? ডিকশনারি, তাই না? এই ডিকশনারির সূত্রপাত হয় কোথায়? পাশ্চাত্য জগতে। এটা গ্রিস অথবা ইংল্যান্ড কিছু একটা হবে, গ্রিসে। কারণটা হচ্ছে ইউরোপীয় অঞ্চলে বা পাশ্চাত্য জগতের যেই জ্ঞানের দ্বার উন্মোচন, এটা মূলত হচ্ছে গ্রিস থেকেই কিন্তু হয়। গ্রিসের যে বিখ্যাত দার্শনিক যারা আছেন, অ্যারিস্টটল, সক্রেটিস, তারপরে হচ্ছে মানে প্লেটো, হ্যাঁ, এদের মাধ্যমেই কিন্তু জ্ঞান বিজ্ঞান চারদিকে ছড়িয়ে পড়ে। সো ওইখান থেকে অনেক কিছুই আসলে সূচনা হয়েছে। কোন সাহিত্যকর্মটি ডায়াসপোরা লেখকের লেখা? ডায়াসপোরা জিনিসটা আসলে কি জানো? ডায়াসপোরা হচ্ছে, মনে করো তুমি এইখানে ছিলা, কোনো একটা কারণে এখান থেকে তোমায় তাড়ায় দেওয়া হয়েছে। তোমরা এখানে মনে করো 15 জন ছিলা, তাড়ায় দিছে, এখানে 5 জন আছো, এখানে একজন, এই দেশে গিয়ে আছো 2 জন, এদিকে আছো হচ্ছে 8 জন, হ্যাঁ, এদিকে আছো আরো 3 জন, ওই আর কি, মানে সব মিলিয়ে 15 জন তোমরা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আসো। তো এই যে দেশ থেকে নির্বাসিত হয়ে অন্য জায়গায় থাকার যে একটা অসুবিধা, কিন্তু ওইখানে থাকার পরেও তোমার ভেতরে যদি সৃজনশীলতার বিকাশ ঘটে, মানে মূলত যারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে নিজের দেশ ছাইরা, যেখান থেকে তারা বের করে দিচ্ছে, তাদেরকে বলা হয় ডায়াসপোরা। ডায়াস মানে হচ্ছে দূরে, আর ডায়াসপোরা এটা ইংরেজি উচ্চারণ অন্যরকম, মানে অন্য জায়গায় বসবাস করতেছে এরকম। তো এইরকম মানুষজনের ভিতরে কেউ যদি ক্রিয়েটিভ কিছু রচনা করে ফেলে, ক্রিয়েটিভ কিছু করে ফেলে, তাকে বলা হয় ডায়াসপোরা সাহিত্যিক। তো এখানে বলা হচ্ছে কোন সাহিত্যকর্মটি ডায়াসপোরা লেখকের লেখা। তার মানে এখানে যে সাহিত্যকর্মগুলো আছে এর ভিতরে কোনটা এমন একজন লিখছেন যেটা হচ্ছে আসলে ওই লেখকটা হচ্ছে ডায়াসপোরা ক্যাটাগরির। তো দেখি একটু এটা কোনটা। আচ্ছা, বলা হচ্ছে জার্মিনাল। হ্যাঁ, ওকে, আমি এটা আসলে এক্স্যাক্টলি কোনটা তা একটু জানতাম না, একটু দেখি তাও এখানে একটু পড়ে যে ডায়াসপোরা সাহিত্য। আচ্ছা আচ্ছা, এই যেখানে হচ্ছে এইটার একটা ব্যাখ্যা দিছে, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হ্যামিংওয়ে। তিনি আমেরিকায় জন্মগ্রহণ করলেও বিভিন্ন সময়ে তিনি ভিন্ন দেশে বসবাস করেছেন, তাই তার সাহিত্যকর্মকে ডায়াসপোরা সাহিত্য বলা হয়। তিনি 1954 সালে নোবেল পুরস্কার পান। তার মানে হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি তো হওয়ার কথা। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি তো চলে আসছে, জার্মিনাল নিয়ে তো কিছু নাই, সেখানে কেন দিল? বিন্দেশে এমন পরিস্থিতি যেমন ডিএস নাইপল, অমিতা দেশাই, সালমান রুশদি, অমিতাভ ঘোষ। ওকে, অপশন ব্যাখ্যা এটা গেল, দেখি আর অপশন ব্যাখ্যা দিছে কিনা। অপশন ব্যাখ্যা বি, সি, জার্মিনাল ক্রমিল জোলা। তিনি 19 শতকে একজন ফরাসি ঔপন্যাসিক। আচ্ছা আচ্ছা, দ্যাট মিন্স এখানে উত্তরটা ভুল দেয়া, উত্তর এইটা না, উত্তর হবে হচ্ছে এ, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। কারণ লেখক আর্নিং হ্যামিংওয়ে তিনি হচ্ছে আমেরিকার হয়েও তিনি হচ্ছে দীর্ঘদিন আমেরিকার বাইরে অবস্থান করছিলেন। তিনি আমেরিকা জন্মগ্রহণ করলেও তিনি বিভিন্ন সময় ভিন্ন দেশে বসবাস করেছেন, তাই তার সাহিত্যকর্মকে ডায়াসপোরা সাহিত্য বলা হয়। বুঝতে পারছো? একটু মনে রাখো, কঠিন আছে। ডব্লিউ.বি. ইয়েটস কোন বইয়ের ভূমিকা লিখে দেন? ডব্লিউ.বি. ইয়েটস হচ্ছেন একজন ব্রিটিশ লেখক। তিনি মূলত এই যে গীতাঞ্জলির হচ্ছে ভূমিকা লিখে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির। এর ইংরেজি অনুবাদ সং অফারিংস লিখেছেন কবি ডব্লিউ.বি. ইয়েটস। সং অফারিংস গ্রন্থের পরিচিতি অংশ লিখে দিয়েছিলেন। রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রচ্ছদ আঁকেন কোন চলচ্চিত্রকার? রূপসী বাংলা কাব্যগ্রন্থ খুবই বিখ্যাত, জীবনানন্দ দাশের। এইটার যেই প্রচ্ছদ
বা বইয়ের উপরটা কি ডিজাইনে থাকবে এইটাকে একজন একজন চলচ্চিত্র শিল্পী তিনি এঁকেছিলেন। তিনি হচ্ছেন সত্যজিৎ রায়, একজন বিখ্যাত চলচ্চিত্রকার। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো এখানে দেখো, রাত থেকে ভোর, পদাতিক, একদিন প্রতিদিন, খারিজ, আকালের সন্ধানে, মহাপৃথিবী, অন্তরীণ, আমার ভুবন ইত্যাদি। এগুলো একটু দেখে নিও। দেখো বহুত কিছু এই যে তার কিছু এখান থেকে তিতাস একটি নদীর নাম, তারপরে হচ্ছে মেঘে ঢাকা তারা, এগুলো কিন্তু চলে আসে, এগুলো সত্যজিৎ রায়ের। মৃণাল সেনের জন্ম কোথায়? মৃণাল সেন একজন ভাস্কর, তিনি অনেক কিছুই বানাইছেন জীবনে, বিভিন্ন জায়গায় দেখছি আমরা। ওনার জন্ম হচ্ছে ফরিদপুরে। মৃণাল সেন ভারতীয় প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক। আচ্ছা আচ্ছা, এইটা কোন মৃণাল সেন? ইনি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন, আমি ভাবছিলাম যে ভাস্কর। তার জন্ম হচ্ছে ফরিদপুরের এবং তিনি হচ্ছে প্রথম বাঙালি আর কি, প্রথম বাঙালি বলতে সেন ভারতীয় প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক। 1923 সালের 14 মে বাংলাদেশের ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেন। চাগতাই তুর্কিতে কোন সম্রাট আত্মজীবনী লেখেন? চাগতাই তুর্কিতে, এটা সম্ভবত একটা ভাষা টাইপের কিছু। এইটাতে আত্মজীবনী লিখছেন হচ্ছে সম্রাট বাবর। সম্রাট বাবর। বাবরনামা হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর রচিত একটি আত্মজীবনী। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরনামা চাগতাই তুর্কি, হ্যাঁ একটা ভাষা, চাগতাই তুর্কি হচ্ছে একটা ভাষা। বাবরনামাটা এই ভাষায় লেখা হয়েছিল। অব্যক্ত গ্রন্থটি কোন বিজ্ঞানীর লেখা? অব্যক্ত নামে একটা গ্রন্থ আছে, এটা একটা বিজ্ঞানী লিখেছিলেন। সেই বিজ্ঞানী সম্ভবত জগদীশচন্দ্র বসু। ইয়েস, জগদীশচন্দ্র বসু। ওকে। ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড গ্রন্থটির রচয়িতা কে? অ্যান্টিক ল্যান্ড এইটা কে লিখছে? অমিতাভ ঘোষ নাকি? ইয়েস, অমিতাভ ঘোষ। ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড হলো ভারতীয় লেখক অমিতাভ ঘোষের 1992 সালে প্রকাশিত একটি বই। এই বইয়ে দুটি মিশরীয় গ্রামে একটি অজানা ভারতীয় কৃতদাসের বিবরণ পুনরুদ্ধার করার চেষ্টা করার সাথে সাথে 12 শতকের ইহুদি বণিকের জীবন পুনর্গঠনের চেষ্টা করে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। বাপরে। ওকে, তার মানে এটা হচ্ছে অমিতাভ ঘোষ, ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড। চিনুয়া আচেবে কোন দেশে জন্মগ্রহণ করেন? চিনুয়া আচেবে কে? চিনুয়া আচেবে হচ্ছে নাইজেরিয়ার প্রখ্যাত কবি, সাহিত্যিক এবং সমালোচক। চিনুয়া আচেবে, দ্যাট মিনস তিনি তখন নাইজেরিয়াতে জন্মগ্রহণ করবেন, নাইজেরিয়াতে। এগুলো একটু মনে রাখবা। এটা আসলে তুমি হঠাৎ করে বলতে পারো যে এই চিনুয়া আচেবের নাম কেমনে মনে রাখবো, এটা যে আসবে আমরা কেমনে বুঝবো? এটা হচ্ছে আসলে 2024 সালে তোমরা আসো, পরীক্ষার হবে 25 সালে। তো 24 সালে বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার যারা যারা পাইছে ওই নামগুলো একটু মার্ক করে রাখবা। ওই নামগুলোর মানুষটাই আসলে কোন দেশে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করছেন, কি করছেন, এগুলো আসে। সো 2-3 বছর পরে গিয়ে তোমার মনে হতে পারে যে এই লোকের নাম হুট করে কেন আসলো। এই ধরো চিনুয়া আচেবে, নিশ্চয়ই এই বছর মানে 2000 কত সালের পরীক্ষা আসছে, এটা 22-23। সো ওই 22 সালের দিকে নিশ্চয়ই সে এরকম কিছু একটার সাথে জড়িত ছিল, যে কারণে তার নামটা তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বুঝতে পারছো? ওকে। পাঙ্গনরা হচ্ছে কোন ধর্মাবলম্বী? এরা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। পাঙ্গনরা মূলত ইসলাম ধর্মাবলম্বী। পাঙ্গনরা মূলত মণিপুরী উপজাতির একটি শাখা। মণিপুরীরা 3টি শাখায় বিভক্ত, বিষ্ণু, মুই এবং পাঙ্গন। মণিপুরীদের এই পাঙ্গন শাখায় হচ্ছে ইসলাম ধর্ম অনুসারী। ওকে। আদাম কি? আদাম হচ্ছে চাকমা পরিবার গুচ্ছ। চাকমা পরিবারগুলো একসাথে গুচ্ছ থাকলে এটাকে আদাম বলে। এথনোগ্রাফি কি? এথনোগ্রাফি নরমালি, এথনো কি? এথনো হচ্ছে লোকাল, গ্রাফি হচ্ছে লেখা টেখা এরকম কিছু। তার মানে লোকালদেরকে নিয়ে যেই লেখা হয়, কাহিনী লেখা হয়, উপন্যাস টাইপের লেখা হয়, ওইটা হচ্ছে এথনোগ্রাফি। সো এগুলা যেহেতু উপন্যাস বা ফিকশনের মতো, সো ফিকশনও আছে, উপন্যাসও আছে। আমি বুঝতে পারি, একটু আমি কনফিউজ। এখানে লেখা আছে ফিকশন। সো দেখি এখানে ব্যাখ্যাটা কি দিছে। এথনোগ্রাফি হলো মানুষ বা জনসমাজ এবং সংস্কৃতির বিধিবদ্ধ অধ্যয়ন বা বর্ণনা। আর বর্ণনা মানেই হচ্ছে সাহিত্য বা ফিকশন। সেখানে ফিকশন মানে হচ্ছে সাহিত্য। আর উপন্যাস হচ্ছে এই ফিকশনের একটা আলাদা ভাগ।
সো আমরা ফিকশন হচ্ছে এটা অ্যান্সার করলাম। রাইটিং কালচার গ্রন্থের সম্পাদকদ্বয়ের নাম কি? মানে দুজন সম্পাদক রাইটিং কালচার নাম একটা বই লিখে গেছেন। এটা কে? বিষ্ণুদে নাকি সরি জেমস ক্লিফোর্ড এবং জর্জ মার্কাস। জেমস ক্লিফোর্ড এবং জর্জ মার্কাস। রাইটিং কালচার গ্রন্থের সম্পাদকদ্বয় জেমস ক্লিফোর্ড, জর্জ মার্কাস। এই ধারাটি মূলত সাহিত্য সমালোচনা এবং নৃতত্ত্বের ইতিহাসভিত্তিক। ওকে, কোন পত্রিকাটি এখন আর প্রকাশিত হয় না? এটা এখানে দেখলে আমরা বুঝতে পারবো, বাংলার বাণী। এটা হচ্ছে সেই বহু আগের, তাই না, মধ্যযুগের সময়কার, ব্রিটিশ আমলের সময়কার প্রথম দিকের পত্রিকা বাংলার বাণী। সো এটা এখন আর প্রকাশিত হয় না। চিত্রনায়ক ফারুক অভিনীত চলচ্চিত্র নয় কোনটা? মানে চিত্রনায়ক ফারুক এখানে কোনটাতে অভিনয় করেন নাই? আলোর মিছিলে তো করছে, নাগরদোলা, রাজধানীর বুকে হতে পারে। হ্যাঁ, রাজধানীর বুকে। রাজধানীর বুকে হচ্ছে এই সিনেমাতে তিনি অভিনয় করেন নাই, তিনি আরো বিভিন্ন জায়গায় অভিনয় করছেন, সেগুলো নিয়ে একটু লেখা আছে, দেখে নিও। কোনটি বাংলাদেশের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল নয়? এটা তো আমরা সবাই জানি, বৈশাখী টেলিভিশন, কারণ বাকি তিনটা এখানে সংবাদ ভিত্তিক। সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট, চ্যানেল 24, এরা সবাই সংবাদ ভিত্তিক। জাতীয় সম্প্রচার নীতিমালা কোন সালে প্রণীত হয়? 2014 সালে। জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 সালে প্রণীত হয়। 2014 সালেই জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণীত হয়। ওকে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন? মানে আমরা যেটাকে বলি হচ্ছে বিএফডিসি। হ্যাঁ, এফডিসি আর কি, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ আছে সামনে। এটা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের অধীনে। মেঘনা নদীর উপনদী কোনটা কোনটা? মানে কোন নদীগুলা মেঘনাতে এসে মিশছে? ঠিক আছে, এটা হচ্ছে সুরমা এবং কুশিয়ারা। সিলেটের ভেতর দিয়ে এই নদী প্রবাহিত হয়ে এরা মিলিত হয়ে পরবর্তী মেঘনা নদীর নাম ধারণ করেছে। নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানের অবস্থান কোন জেলায়? নাটেশ্বর, এটা তো মুন্সিগঞ্জ। ইয়েস, মুন্সিগঞ্জ। নাটেশ্বর মূলত মুন্সিগঞ্জ অবস্থিত একটা প্রত্নতাত্ত্বিক স্থান আর কি। হরপ্পা সভ্যতা যেই নদীর তীরে অবস্থিত? সিন্ধুর ভিতরে দুইটা শহর ছিল, মহেঞ্জোদারো, হরপ্পা। তো সিন্ধু ছিল মূলত কি, মানে সিন্ধু নদীর তীরে ছিল সিন্ধু সভ্যতা। সিন্ধুর একটা উপনদী আছে যার নাম হচ্ছে রাভি, এবং সেইটার তীরে গড়ে উঠেছিল এই হরপ্পা শহরটা। ঠিক আছে। বাঙালি জাতি প্রধান কোন জাতিগোষ্ঠী থেকে এসেছে? এটা তো আমরা অনেকবার পড়েছি। অস্ট্রিক, বাঙালি জাতি আসছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শেষ। আমরা পরবর্তীতে আরো কোনো বিষয় নিয়ে সেগুলোর প্রশ্ন সলভ করব। বারবার যেটা বলি, এখনো সেটাই বলবো, নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করো। আমাদের যে প্র্যাকটিস বুকটা আছে সেখানে প্রচুর পরিমাণে প্রশ্ন দেয়া আছে, সেগুলো নিজে নিজে যাচাই বাছাই করো। বেশি প্র্যাকটিস করলে নিজের দক্ষতা বেশি বাড়বে। বাই।